জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ভোটের জন্য প্রস্তুত বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকার আশ্বাস মার্কিন দূতের। নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতার জারাকে হেনস্থা আওয়ামী লীগ সমর্থকদের। নিন্দা প্রতিবাদ বিএনপি জামায়াতের। দূতাবাসের অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তে মন্ত্রণালয়। ৩০টি আসন না দেয়ায় পিআর দাবিতে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল জামায়াতের। আর মাথায় উঠতে দেয়া হবে না, কলকাতার পত্রিকায় সাক্ষাৎকারে মির্জা ফখরুল। দেশে প্রথমবার ডিপো থেকে পাইপলাইনে সরাসরি জ্বালানি তেল সরবরাহ। মাত্র ৯০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে মিলছে জেট ফুয়েল, খরচ ও সময় সাশ্রয়। এবং এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স, বেলজিয়াম সহ ৬ দেশ। গাজা যুদ্ধ বন্ধের আহ্বান ম্যাখর। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেই ব্যস্ত সময় পার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন দূত সার্জিও গোর সঙ্গে বৈঠকে তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত সরকার। এ প্রচেষ্টায় সমর্থন জানিয়ে রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন সার্জিও গোর। এদিন এসডিজি পুরস্কারে ভূষিত হন ডক্টর ইউনুস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার বিকেল ৩:১৫টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় সরকার প্রধানকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি। এরপরেই যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশীয় দূত ও ভারতের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর দেখা করেন প্রধান উপদেষ্টার সাথে। এ সময় ডক্টর ইউনুস জানান, ফেব্রুয়ারিতেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। মার্কিন রাষ্ট্রদূতও ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্য মোকাবেলা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের সামনে ইলেকশন, উনি বলেছেন যে ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন। এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দিবে। সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে সামাজিক ব্যবসা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন সরকার প্রধান। পরে সাইডলাইনে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে এসডিজি পুরস্কারে ভূষিত করা হয়। এসডিজি অ্যাওয়ার্ড ওনাকে দেওয়া হয়েছে। এসডিজি অ্যাওয়ার্ড উনি ছাড়াও আরও দুইজন পেয়েছেন। উনি পেয়েছেন ফিলিপো গ্র্যান্ডি, যিনি ইউএনএইচসিআর এর গ্লোবাল চিফ, এবং ডাব্লিউটিওর যিনি প্রধান ইনগোজি ইউয়েলা, যিনি নাইজেরিয়ান, উনি পেয়েছেন। এই তিনজনকে দেওয়া হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথিল্ড ও প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সাথে সৌজন্য দেখা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সম্প্রতি নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবার এদিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এলে তাদের সমবেদনা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেন ও ডাক্তার তাসনিম জারাকে হেনস্থা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। ডিম ছুঁড়ে মারার প্রতিক্রিয়ায় আখতার বলেন, আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসী দল। জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, অসভ্য সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। আর বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন, সরকারের সমন্বয়হীনতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। সোমবার নিউ ইয়র্ক সময় বিকেল 4:15টা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গাড়িতে উঠছিলেন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা আখতার হোসেন ও ডাক্তার তাসনিম জারা। এ সময় এনসিপির সদস্য সচিব আখতারকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুটতে থাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। অকথ্য ভাষায় গালাগালিও করে তারা।
বিক্ষোভকারীরা আক্তার হোসেনকে বহন করা গাড়ির সামনে শুয়ে পড়ে এবং গাড়িতে আঘাত করতে থাকে। এ সময় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবিরও একই গাড়িতে ছিলেন। প্রধান উপদেষ্টার আবাসস্থলের বাইরে আওয়ামী লীগ নেতাকর্মীরা আবার জড়ো হলে সেখানে সমর্থকদের নিয়ে এই হামলার প্রতিবাদ জানান এনসিপি নেতাকর্মীরা। এ নিয়ে ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই, অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আমরা আছি এবং আমাদের সাথে আরো অনেকে যুক্ত হচ্ছেন, আরো অনেকে যুক্ত হবেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনার ভুলে এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে, তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সরকারের সমন্বয়হীনতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আরো একটু সচেতন হওয়া উচিত, এমবাসি বলেন বা যারা আছেন দায়িত্বপ্রাপ্ত এই ব্যাপারে। হেনস্থার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করছে বলে জানান প্রেস সচিব। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছেন। এর আগে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা থাকায় আগামী কয়েকদিন যে রাজনীতির মাঠে নিউ ইয়র্ক উত্তাপ ছড়াবে তা বলাই যায়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। 30টি আসন না দেয়ায় পিয়ারের দাবি সামনে এনে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হাতে নিয়েছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেয়া হবে না। জামায়াত যত বড় না শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের। কলকাতায় এক দৈনিক পত্রিকার সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকারে এনসিপিকে নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। বিস্তারিত আহমেদ সালিহিনের রিপোর্টে। 2 যুগের বেশি সময় ধরে বন্ধুত্ব থেকে হঠাৎ প্রতিদ্বন্দ্বী। বর্তমানে দেশের অন্যতম 2 রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের এমন মুখোমুখি অবস্থান নিয়ে নানা মহলে রয়েছে প্রশ্ন, সাধারণ মানুষের মাঝেও রয়েছে কৌতূহল। 2 দলের এমন বিপরীতমুখী অবস্থানের কারণ আগামী নির্বাচনে চাহিদা মতো 30টি আসন না দেয় নাখোশ জামায়াতে ইসলামী। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়ের সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে ঢাকার গুলশানে এক সাক্ষাৎকারে একথা বলেন মির্জা ফখরুল। তার অভিযোগ, সমঝোতায় মনোপুত না হয়েই বিএনপিকে চাপে রাখতে পিয়ারের দাবি সামনে এনেছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না বলে সাফ জানান বিএনপি মহাসচিব। মন্তব্য করেন, জামাত যত বড় না শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের। সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়েও কড়া মন্তব্য করেন মির্জা ফখরুল। সেখানে দাবি করেন, এনসিপি এখন আর কোনো শক্তি নয়, তারা ডাকলে এখন আর লোক আসে না। তবে দলটি বিএনপির কাছে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি বলেও জানান তিনি। অবশ্য সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের অবদানের কথা স্বীকার করেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন সংশয়ের জবাবে মির্জা ফখরুল দৃঢ়তার সঙ্গে জানান, আগামী রমজানের আগেই হবে ভোট। তবে চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে ডক্টর ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ভোট না হলে মার্চেই তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের শরিকরা আগামী নির্বাচনে অংশ নিলে আপত্তি নেই বিএনপির, এমনটা দাবি করা হয় ওই সাক্ষাৎকারে। বলা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন। শেখ হাসিনা গত 15 বছরে প্রতিপক্ষকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয়নি, তার শাস্তি তারা পেয়েছেন। তাই বিএনপি তাদের মতো সেই অন্যায় করতে চায় না। তবে আওয়ামী সরকারের হাতে প্রাণহানি ও রক্তপাত দেখেছে বলে জনগণ এখন তাদের সম্পূর্ণ বিরোধী, সাক্ষাৎকারে বলেন বিএনপি মহাসচিব। এদিকে ভারত আওয়ামী চশমায় বাংলাদেশকে দেখে ভুল করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভুল বোঝাবুঝির অবসান হতে হবে। আওয়ামী লীগ ভারতকে ভুল বুঝিয়ে বিএনপি জামাতকে এক বন্ধনীতে ফেলেছে। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব দাবি করেন, জামাতের রাজনীতির সঙ্গে তাদের কোনো মিল নেই, তারা শুধুই নির্বাচনী শরিক। জামাতকে আর কোনো সুবিধা দিতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল।
সংবাদটি এমন সময় প্রকাশ হয় যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে জামায়াত এনসিপি নেতাদের সঙ্গে নিউ ইয়র্কের পথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ফের জবানবন্দি দিচ্ছেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ, যিনি শেখ হাসিনার 3টি কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে 49 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য শেষ করেন প্রসিকিউশন। তাদের জবানবন্দিতে উঠে আসে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশ জুড়ে হত্যাযজ্ঞের বীভৎস বর্ণনা। গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও সাক্ষীরা। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। উত্তরার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে 22 অক্টোবর। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজকে 7টি মামলার শুনানির দিন ধার্য রয়েছে। এর মধ্যে একটি মামলা হচ্ছে শেখ হাসিনার মামলা, এবং এই মামলায় শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন আসামি রয়েছেন। চৌধুরী আব্দুল আল মামুন রাজসাক্ষী হয়েছেন আসামি থেকে। আর আজকে এই মামলায় সাক্ষী দিচ্ছেন সিআইডির ফরেনসিক বিভাগের একজন বিশেষজ্ঞ, এবং তিনি এই মামলায় শেখ হাসিনার যে অডিও রেকর্ডগুলো পাওয়া গেছে সেই অডিও রেকর্ডগুলো পরীক্ষা করেছেন, এবং অডিও রেকর্ডগুলো কিভাবে পরীক্ষা করা হয়েছে এবং অডিও রেকর্ডগুলো আসলে যথাযথ শেখ হাসিনার কিনা সেটি কিন্তু তিনি তার জবানবন্দিতে উল্লেখ করেছেন। এবং এই অডিও রেকর্ডের মধ্যে একটিতে রয়েছে যে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, একই সঙ্গে শেখ হাসিনা যে লেথাল উইপেন ব্যবহারের নির্দেশ দিচ্ছেন সেই ফোনালাপটি তিনি পরীক্ষা করেছেন, এবং পরীক্ষাটি করে তিনি যেটি জবানবন্দিতে বলেছেন যে এই ফোনালাপটি যে শেখ হাসিনারই এটি তারা প্রমাণ পেয়েছেন। এর বাইরে আরও 6টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয়েছে। এর মধ্যে কক্সবাজারের আলোচিত কাউন্সিলর ইকরামুল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির মামলার শুনানি ছিল, সেটিও পিছিয়ে গেছে। তদন্ত রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল, সেটি পিছিয়ে গেছে। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের মামলার শুনানির দিন ধার্য ছিল, সেটিও তদন্ত রিপোর্ট পিছিয়ে গেছে। গাজীপুরের কোনাবাড়ির একটি মামলার তদন্ত রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল, সেটিও প্রসিকিউশনের 2 মাস সময় আবেদনের প্রেক্ষিতে সেটিও পিছিয়ে গেছে। একই সঙ্গে সিলেটের সাংবাদিক তোরাব আলী হত্যা মামলার দিন ধার্য ছিল তদন্ত রিপোর্ট দাখিলের, সেটিও প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে সেটিও পিছিয়ে গেছে। অর্থাৎ 6টি মামলার তদন্ত রিপোর্ট দাখিলের দিন পিছিয়ে গেছে, আর শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এবং এই সাক্ষী, যিনি সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ, তিনি আজকে যে সাক্ষী দিচ্ছেন সেটি এর আগে তিনি সাক্ষ্য দিচ্ছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণ 4র্থ দিনের মতো সেটি এখনো চলছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেশে প্রথমবারের মতো চালু হলো পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রকল্পের উদ্বোধন করেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম। এর মধ্য দিয়ে তেল সরবরাহের সময়, অর্থ ও ঝুঁকি কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। কর্তৃপক্ষ জানায়, আগে প্রতিদিন 15 থেকে 20 বার ভাউচারের মাধ্যমে ট্রাকে করে জ্বালানি তেল সরবরাহ হতো, কিন্তু এখন পাইপলাইনের মাধ্যমে মাত্র 90 মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হচ্ছে। এর আগে 10 সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে নতুন লাইন দিয়ে প্রায় 3.5 লাখ লিটার জেট ফুয়েল শাহ আমানত বিমানবন্দরে সরবরাহ করা হয়। 170 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের 19 ডিসেম্বর। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই মুহূর্তে উদ্বোধনী যে বক্তব্য তারা দিচ্ছেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা। এবং আপনারা জানেন যে আজকে যে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল যে উদ্বোধন হলো, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো প্রকল্প যার মাধ্যমে বিমানবন্দরে জেট ফুয়েল যে সরবরাহ, সেই সরবরাহের ক্ষেত্রে। এবং এখানে যারা বক্তব্য রাখছেন অতিথিরা তারা বলছেন যে এই যে আজকের মাইলফলক, সেই মাইলফলক দিয়ে কিন্তু বিমানবন্দরে যেমন জ্বালানি তেল সরবরাহের সর্বোচ্চ নিরাপত্তাটা নিশ্চিত হচ্ছে, পাশাপাশি ঝুঁকি কমাচ্ছে অর্থ এবং সময়। এই যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু বাংলাদেশের ইতিহাসের ফলে এই জেট ফুয়েল যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। আর আপনাকে যদি প্রকল্পের কিছু ধারণা দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের যে জেট ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান হচ্ছে পদ্মা অয়েল, এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কিন্তু দৈনিক 2 থেকে আড়াই লাখ লিটার কিন্তু জেট ফুয়েল লাগে। সেই ক্ষেত্রে এই সময় লাগতো প্রায় 24 ঘন্টার মতো, কিন্তু পাইপলাইনের মাধ্যমে যে জেট ফুয়েল সরবরাহ হচ্ছে আজ থেকে, সেখানে সময় লাগবে মাত্র 90 মিনিটের মতো। এবং এই যে বিশাল সময় বাড়ছে, সে কারণে কিন্তু যে তারা বলছেন যে আন্তর্জাতিক যেই মান সেটা যেমন রক্ষা হচ্ছে, তেমন নিরাপত্তা জনিত যে সময় সেটা কিন্তু তারা পাচ্ছেন। এবং এই প্রকল্প উদ্বোধনের আগে কিন্তু গত 11 থেকে 12 তারিখ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে পরীক্ষামূলকভাবে জেট ফুয়েল কিন্তু তারা সরবরাহ করেছেন। আজকে সেটার আনুষ্ঠানিক উদ্বোধন হলো, এবং যারা প্রকল্প সংশ্লিষ্ট তারা বলছেন যে এই যে বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ পাইপলাইনের মাধ্যমে, তা পর্যায়ক্রমে দেশে যে অন্যান্য বিমানবন্দরগুলো আছে সেই বিমানবন্দরে সরবরাহ করা গেলে বাংলাদেশের যে বিমানবন্দর সেটা আরও আন্তর্জাতিক মানের হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। হুন্ডির মাধ্যমে প্রথমে টাকা পাঠানো হতো দুবাই, পরবর্তীতে সেই টাকা ডলার হয়ে চলে যেত বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকায় কেনা হতো বাড়ি এবং বাংলো। এভাবে পাচার হওয়া 25 কোটি টাকার তদন্ত করতে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 1000 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। জাবেদের শিল্প গ্রুপের 2 কর্মকর্তার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও উঠে এসেছে নানা তথ্য। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। আওয়ামী লীগ নেতা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মাত্র 25 কোটি টাকা পাচারের একটি মামলা তদন্তে নেমে কেঁচো খুঁড়তে সাপ বের করে এনেছে দুদক। প্রথম ধাপে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে তার সম্পদের তথ্য পাওয়া যায়। পরে আরও 5 দেশে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। মামলার তথ্য অনুযায়ী 25 কোটি টাকা ঋণ নিতে গিয়ে জাবেদ জালিয়াতির আশ্রয় নেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠান আরামিড গ্রুপের কর্মচারীকে নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে নেওয়া হয় ঋণ। সেই ঋণ আরও কয়েকটি নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এরপর সেই টাকা পাচার করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। মামলা তদন্তে নেমে গত 17 সেপ্টেম্বর রাতে আরামিড গ্রুপের 2 এজিএম আব্দুল আজিজ ও উৎপল পালকে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করে দুদকের একটি দল। এরপর তাদের আদালতের নির্দেশে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত সোমবার 164 ধারায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। কিভাবে টাকা পাচার হয়েছে দেশ থেকে, তো কিভাবে টাকাগুলো পাচার হওয়ার পরে এই পাচারকৃত টাকার মাধ্যমে যে অবৈধ সম্পত্তি অর্জিত হয়েছে দেশের বাইরে, এই দেশের বাইরে অবৈধভাবে অর্জিত সম্পত্তিগুলাই তারা দেখাশোনা করতেন। দুদকের তথ্য অনুযায়ী আরামিড গ্রুপের এজিএম উৎপল পাল সাবেক মন্ত্রী জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বে ছিলেন। উৎপল দেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে জাবেদের পরিবারের অর্থ পাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত। অন্যদিকে আব্দুল আজিজ আরামিড থাই অ্যালুমিনিয়ামের এজিএম হিসেবে জাবেদের সম্পদ কেনাবেচা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। হুন্ডির মাধ্যমে টাকা প্রথমে দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে সম্পত্তি ক্রয় করা হতো বলে জানায় দুদক। প্রাইমারিলি যে তথ্যগুলো পেয়েছি তাতে করে প্রাসঙ্গিক মিল রয়েছে এবং তারা স্বীকারও করেছে যে সাইফুজ্জামান চৌধুরী বিদেশে টাকা পাচার করেছে এবং কোন কৌশলে পাচার করেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও তদন্ত করছি, তদন্তে বিস্তারিত উঠে আসবে। গত 24শে জুলাই দুদকের পক্ষ থেকে মামলা হয়েছে ইউসিবিএল ব্যাংক থেকে 25 কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগে। আসামি সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা সহ 31 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নাসিরাবাদ। ঢাকা দক্ষিণ
সিটির ৭৫ নম্বর ওয়ার্ড। কাগজে কলমে স্থানটি সিটি কর্পোরেশনের ভেতরে হলেও সুযোগ সুবিধার দিক দিয়ে নাসিরাবাদের অবস্থান একদম তলানিতে। কর দিয়েও মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার প্রায় ১২ গ্রামের বাসিন্দা। নেই পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, এতে বর্ষায় ভোগান্তি ওঠে চরমে। আর যাতায়াত বাসের সাঁকোই এখনকার নিত্যদিনের ভরসা। বছরের পর বছর জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির ফুলঝুরি আর ছাড়া আর কিছুই পায়নি তারা। শরীফ রুবেলের ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। বয়সের ভারে হাঁটতেও যেখানে কষ্ট, সেখানে প্রায় প্রতিদিনই উঁচু এই সাঁকো পেরোতে হয় ৯০ ছই ছই জালাল মিয়াকে। খালে নিয়মিত নৌযান চলাচল করায় ঝুঁকিও নেহায়েত কম নয়। এখানকার প্রায় ১২ গ্রামের বাসিন্দার এই দুর্ভোগ নিত্যদিনের। কি ভাবছেন, গ্রামে কোথাও বেড়াতে এসছি? একদমই না, এটি খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অংশ। এখানকার বাসিন্দাদের নিত্যদিন তাদের জরুরি কাজ করতে এমনই বাঁশের তৈরি সাঁকো ব্যবহার করতে হয়। এছাড়া অন্যান্য নাগরিক সুবিধার ক্ষেত্রেও তাদের পোহাতে হয় তীব্র ভোগান্তি। ঢাকা দক্ষিণ সিটির ৭৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বছরের পর বছর কর দিচ্ছেন ঠিকই, কিন্তু বাজারহাট, চিকিৎসা কিংবা শিক্ষার মতো সেবা পেতে ব্যবহার করতে হচ্ছে এমন বাঁশের সাঁকো। এই জায়গাটা ব্রিজ করা আছে, কিন্তু নিচের কাজ শেষ, কিন্তু ব্রিজের কোনো কাজ হয়নি। ১৭ বছর একটা ব্রিজ হয় না, কি দেশে আছি আমরা। কেবল সেতুই নয়, সড়কেরও বেহাল দশা দক্ষিণ সিটির শেষ প্রান্তের এসব এলাকার। যতটুকু সড়ক আছে সেখানেও বেশিরভাগ স্থানে নেই সড়কের পিচ, কোথাও নেই ম্যানহোলের ঢাকনা। রাস্তার অবস্থা অনেক খারাপ। আত্মীয় আসলে আমাদের ধিক্কার দেয়, বলে কিসের টাকা তোরা। দীর্ঘ ১৭ বছরের ভিতরে কত এমপি মন্ত্রী ছিল, এই পর্যন্ত একটা রাস্তাঘাটের কাজ করতে পারে নাই। লোকবলের অভাবে সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নাসিরাবাদের মতো নতুন ওয়ার্ডগুলোর কাজ অন্যান্য এলাকার সঙ্গে সমন্বয় করে করতে হচ্ছে, আর এতে পর্যাপ্ত নাগরিক সেবা দিতে ব্যর্থ সিটি কর্পোরেশন। এই এলাকাগুলোতে আমাদের নাগরিক সুবিধা আমরা শতভাগ কিন্তু নিশ্চিত করতে এখনো পারি না। ছোটখাটো প্রকল্প দিয়ে আসলে কঠিন, যেহেতু নতুন অন্তর্ভুক্ত এলাকা, অনেক রাস্তায় কিন্তু কাঁচা রাস্তা আছে। সেক্ষেত্রে আমরা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন একটি প্রকল্প অলরেডি আমরা জমা দিয়েছি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরকে বড় করার আগে যেমন পরিকল্পনা দরকার, তেমনি দরকার নাগরিক সচেতনতা, আর যার দায়িত্ব নিতে হবে নগর কর্তৃপক্ষকে। তা না হলে ভোগান্তি থেকে মুক্তি মেলা দেয়। বলার জো নাই যেটা একটা সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা। এখন দেখা যাচ্ছে কোথাও ৩টা ব্রিজ হচ্ছে, কোথাও একটা ব্রিজ হচ্ছে না। তাহলে এই সিদ্ধান্তগুলো তো আসলে সঠিক যে আমরা বলি প্ল্যানিং অ্যাসেসমেন্ট দিয়ে হচ্ছে না। শুধু নাসিরাবাদ নয়, ওই এলাকার আশপাশে ত্রিমোহনী, গুদারাঘাট, খিলগাঁও এবং ডেমরা থানার বাসিন্দারাও ভুগছেন নানা নাগরিক বঞ্চনায়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনে দগ্ধ ফায়ার সার্ভিসের ৩ সদস্যের অবস্থায় আশঙ্কাজনক। তাদের চিকিৎসা এবং অন্যান্য সহযোগিতা সরকার দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগীদের দেখে এ কথা জানান তিনি। রাসায়নিক গুদাম সরানোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অপসারণের সর্বোচ্চ চেষ্টা করা হবে। 3টা পেশেন্ট আসার সাথে সাথে 3টা পেশেন্ট আমাদের ক্রিটিক্যাল কন্ডিশন আছে, আর একটা পেশেন্ট ইন্টারমিডিয়েট। তো এর মধ্যে আসার সাথে সাথে 3 জন পেশেন্টকে আমরা এইচডিউতে ট্রান্সফার করি, আর একজনকে আমরা অবজারভেশনে রাখি। আমাদের এখানে থেকে যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে, আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে। ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে কোনো ধরনের নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। পোষ্য কোটা নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তাদের একাংশ। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন আন্দোলনকারীরা। এছাড়া ক্যাম্পাসের কাজলা গেটে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। কর্মবিরতির কারণে ক্যাম্পাসের বিভিন্ন ভবন তালাবদ্ধ রয়েছে। এতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্ষোভ জানান সাধারণ শিক্ষার্থীরা। এর আগে কয়েকদিনের নানা ঘটনার পরিপ্রেক্ষিতে রাকসু নির্বাচন 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর নির্ধারণ করে কর্তৃপক্ষ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে।
শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের কর্মবিরতি চলছে। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের অবস্থান করছেন এবং তারা তাদের যে শান্ত এবং আমরা যেটি দেখেছি যে যারা প্রার্থীরা রয়েছেন রাষ্ট্র নির্বাচনে তাদের প্রচার প্রচারণা বন্ধ রয়েছে, সব মিলিয়ে শান্ত এবং আমরা যেটি দেখেছি যে যারা প্রার্থীরা রয়েছেন রাষ্ট্র নির্বাচনের তাদের প্রচার প্রচারণা বন্ধ রয়েছে, সব মিলিয়ে পুরো ক্যাম্পাস আসলে শান্ত। এবং এখানকার যারা অবস্থান করছেন সেই শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বলছেন যে উপাচার্য সহ শিক্ষকদের উপর হামলার যে ঘটনা সেটির বিচার করতে হবে এবং সেই বিচার না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। অন্যদিকে শিক্ষকদের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তাদের যে কর্মসূচি সেটিও তারা পালন করছেন এবং তারাও বলছেন যে বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো কাজে যোগদান করবে না। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন যেটি বলছেন যে উপাচার্য এবং শিক্ষকদের উপর হামলার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। একটি তদন্ত কমিটি অভ্যন্তরীণ বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক করছেন, আরেকটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দিলেই তারা ব্যবস্থা নেবেন। অন্যদিকে এখানকার শিক্ষকরা এবং কর্মকর্তা কর্মচারীরা যেটি বলছেন যে তারা এই তদন্ত কমিটির উপরে আস্থা রাখেন না, দ্রুত যারা এইখানে জড়িত তাদের ব্যবস্থা করতে হবে। আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্র নির্বাচন ঘোষিত সময় ছিল 25 সেপ্টেম্বর, সেটি বাড়িয়ে এখন 16 অক্টোবর করা হয়েছে, যার ফলে রাষ্ট্র নির্বাচনের যে প্রচার প্রচারণা এবং কার্যক্রম সেটাও আসলে স্থবির হয়ে রয়েছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী বিভাগের 3 জেলা থেকে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। সকাল থেকে রাজশাহী, নাটোর ও চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। বিকল্প উপায়ে গন্তব্যে যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। পরিবহন শ্রমিকদের অভিযোগ, রাজশাহী ঢাকা রুটের চালক ও কর্মীদের বেতন কম। প্রতি ট্রিপে বেতন না বাড়ালে পরিবহন ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAR এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 97, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 67%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 60, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 72। রাজশাহী বিভাগে বায়ুমান 97, এটি সন্তোষজনক। আর্দ্রতা 69। সিলেট বিভাগে বায়ুর মান 62, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 69%। খুলনা বিভাগের বায়ুমান 64, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 72। বরিশাল বিভাগে বায়ুর মান 59, যা সন্তোষজনক। আর্দ্রতা 69। রংপুর বিভাগের বায়ুমান 88, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 66। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 76, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 65%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশালে 59 আর সবচেয়ে খারাপ ঢাকা ও রাজশাহীতে 97। এবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স, বেলজিয়াম, মোনাকো সহ 6 দেশ। জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়ে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। স্থানীয় সময় সোমবার সৌদি আরবের সঙ্গে যৌথ উদ্যোগে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরো বলেন, আন্ডোরা, মাল্টা, লুক্সেমবার্গ, বেলজিয়াম, মোনাকো ও সান মারিনো সহ আরো বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেন একই পথ অনুসরণ করতে যাচ্ছে বলেও জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ফিলিস্তিনের জন্য কোনো পুরস্কার নয়, বরং অধিকার। একই সঙ্গে দ্বিরাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয়, বরং চরমপন্থা ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। এখন নতুন বাস্তবতা তৈরি করে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনার আহ্বান জানান।
এর আগে জাতিসংঘে ইসরায়েলি দূত ড্যানি ড্যানন সম্মেলন বর্জনের ঘোষণা দেন। বলেন এই অনুষ্ঠানকে কোনো সহায়ক উদ্যোগ মনে করে না তেল আবিব, এটিকে সন্ত্রাসকে উস্কে দেওয়ার চেষ্টার অংশ বলেও আখ্যা দেন তিনি। এমনকি ফ্রান্সের ওপরও ক্ষোভ প্রকাশ করেন ড্যানি। একই সঙ্গে সম্মেলন বর্জন করেছে যুক্তরাষ্ট্র। নাদিম মারজান, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদে।